দেখো গ্যাস লর যে লগুলো রয়েছে, দিস লস হুইচ উই আর গোয়িং টু ডু ইন টপিক 2 আর বেসিক্যালি বেসড অন দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন। ঠিক আছে, আইডিয়াল গ্যাস ইকুয়েশনের কিছুটা আইডিয়া তোমাদের আছে, P1V1/T1 = P2V2/T2। ঠিক আছে, সো সেই লগুলো নিয়ে আজকে আমরা পড়বো, আলাদা কিছু না। ঠিক আছে, সো ইট ইজ কোয়াইট আ রিপিটেশন। সো ফার্স্টে যাচ্ছি আমরা গ্যাস লর মধ্যে কী কী আছে। গ্যাস লর বলতে আমরা শুরু করবো হচ্ছে হলো বয়েলস ল দিয়ে। কিন্তু এই টাইপের কোশ্চেন করার আগে কিংবা এই টাইপের পড়াশোনা করার আগে আমাদের যেটা জানা দরকার সেটা হলো টেম্পারেচার, ভলিউম এবং প্রেশারের ইউনিট ফিউনিট এইসব ঝামেলাগুলো। সো ফার্স্টে আমি নিচ্ছি ভলিউম। ভলিউমের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট গ্যাসের ক্ষেত্রে হচ্ছে হলো ভলিউম অফ দ্য কন্টেনার, মানে গ্যাস যে কন্টেনারে থাকবে তার যা ভলিউম ইজিক্যাল টু গ্যাসের ভলিউম। এই জায়গাটা মাথায় রাখতে হবে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিলেশনশিপ ইন গ্যাস ল। এটা অনেকেই মিস করে যায়। ঠিক আছে, বলে দিল 7 লিটার সিলিন্ডার, অথচ তুমি গ্যাসের ভলিউম খুঁজছো, খোঁজার কোনো মানেই হয় না। 7 লিটার সিলিন্ডার মানে 7 লিটার গ্যাসের ভলিউম। ঠিক আছে, আচ্ছা এবার ভলিউমের কিছু ইউনিটস যেগুলো নিয়ে কথা বলছিলাম, লাইক 1 লিটার মানে কিছু জিনিস, কিছু কনভার্সন আমাদের মাথায় রাখতে হবে। 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, আবার 1 সেন্টিমিটার কিউব মানে 1 মিলিলিটার। আবার 1 কিলোলিটার মানে হচ্ছে হলো 1 মিটার কিউব। এগুলো যদি মাথায় না রাখি তাহলে আমি অঙ্ক করার সময় ঝামেলায় পড়ে যাব। ঠিক আছে, তো কারণ দেখো মিটার থেকে সেন্টিমিটার সবাই নিয়ে যেতে পারবে, কিন্তু মিটার কিউব থেকে লিটার্স ইট বিকামস রিয়েলি ডিফিকাল্ট, তাই না? তো সেটা আমাদের করে নিতে হবে। ভলিউমে এই 3টে রাখলেই মোর দ্যান এনাফ। আমি তো শুধু একটাই রাখি, এটা আমার জন্য। তোমাদের জন্য আমি বলে দিচ্ছি এইটা রাখলে হয়ে যাবে। শুধু যদি এইটা মাথায় রাখো তাহলেই কিন্তু হয়ে যাবে, অন্যগুলো মাথায় রাখার দরকার নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো প্রেশার। না, হোয়াট ইজ প্রেশার? একটা গ্যাসের প্রেশার কি করে ডিফাইন করা হয়? হ্যাঁ বলো দেখি, এনিবডি, গ্যাসের প্রেশার কি বলে? তোমরা তো ফ্লুইড মেকানিক্স পড়েছো, তো ফ্লুইড পড়েছো। হ্যাঁ বলো, গ্যাসের প্রেশার তাকে কি বলা হয়? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রেশার অফ গ্যাস? ডেফিনেশন থাকবে না, তোমরা ফ্লুইড মেকানিক্স পড়েছো। ফ্লুইডস মানেই তো গ্যাস অ্যান্ড লিকুইড, বোথ আর কল্ড টুগেদার ফ্লুইড। তো কী হবে ডেফিনেশন? কারেক্ট, ভেরি গুড। থ্রাস্ট পার ইউনিট এরিয়া অন দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার। ঠিক আছে, লিখে রাখতে পারো ফোর্স পার ইউনিট এরিয়া অন দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার। এটা হলো গ্যাসের প্রেশার, ফোর্স পার ইউনিট এরিয়া অন দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার। ঠিক আছে, প্রেশারের ক্ষেত্রে আমাকে কিছু কিছু ইউনিট মাথায় রাখতে হয়, যেরকম 1 atmosphere is equal to 76 millimeter of mercury column is equal to 760 millimeter of mercury column, 76 centimeter of mercury column. This 760 millimeter of mercury column is also known as 760 torr. Torr comes from a name of scientist called Torricelli. ठीक है, अच्छा। Other than this, 1 atmosphere is equal to 1.01325 বার। কারণ বারটা অনেক সময়তেই দেওয়া থাকে কিন্তু, তাই না? অনেক সময়তে অনেক অঙ্কে দেখবে বার দেওয়া আছে, তখন তুমি কি করবে? তখন তোমায় জানতে হবে। বার যদি না জানো কী করে করবে? ঠিক আছে, আবার ধরো একটা বার একটা অ্যাটমসফিয়ার দেওয়া আছে, তখন আবার কনভার্সন করতে হবে, তখন এটা লাগবে। এটার সঙ্গে অনেক সময় প্যাসক্যালও দেওয়া থাকবে, তো ইট ইজ ভেরি ইজি। দিস ইন্টু 10 to the power 5, দ্যাট ইজ প্যাসক্যাল। হোয়াট এভার ইজ ইন বার ইন্টু 10 to the power 5 আমি পেয়ে যাব প্যাসক্যাল। ঠিক আছে, প্যাসক্যাল থেকে কিলো প্যাসক্যাল করা এগুলো আমার বলার দরকার নেই, এগুলো তোমরা নিজেরা করে নিতে পারবে। মানে প্যাসক্যাল থেকে কিলোতে নিয়ে যেতে গেলে কী করতে হবে? নল মিলি প্যাসক্যাল দেবে না তোমাদের, ম্যাক্স টু ম্যাক্স কিলো প্যাসক্যাল দিতে পারে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে টেম্পারেচার। সেটা সম্বন্ধে আমাদের জানতে হয়, বাট টেম্পারেচারের রিলেশনশিপগুলো খুব সোজা, খুব একটা প্রবলেম হয় না। একটা হলো সেলসিয়াস আর ফারেনহাইট, C/5 ইজ ইকাল টু F-32/9। আর একটা হলো আমাদের কেলভিন স্কেলে সেলসিয়াস থেকে যখন যেতে হয় 273 দিয়ে যোগ করতে হবে। ঠিক আছে, -273 ডিগ্রি সেলসিয়াস ইজ কল্ড অ্যাবসলিউট জিরো, মানে 0 কেলভিন। -273 + 273 0 কেলভিন।
আচ্ছা দেখো, এবার ক্লাস 9 কিংবা 10th লেভেলে যখন আমরা গ্যাস ল পড়ি ফার্স্ট টাইম, তখন আমাদের যখন বয়েলস ল পড়ানো হয় তখন সেই সময়তে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন জানি না, আজকের দিনেও জানি না। বাট আগে থেকেই আমরা যদি আইডিয়াল গ্যাস ইকুয়েশন জেনে যাই তাহলে আমার মনে হয় আমাদের সিলেবাস ওরিয়েন্টেড পড়তে একটু সুবিধা হয়, কারণ বেশ কিছু জায়গায় মিক্সিং থাকে, ঠিক আছে? তো মানে বই পড়লেও দেখবে প্রচুর মিক্সিং আছে, তো মিক্সিংগুলো অ্যাভয়েড করার জন্য যাতে আমার অসুবিধা না হয় বুঝতে, তাই জন্য আমি আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা আগে লিখে নেব। সো আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা কী? যদি আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা কিন্তু বয়েলস চার্জ থেকেই এসছে, তবুও আমি আগে একবার আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা লিখে নেব। ঠিক আছে, ঠিক করে দেখো, পিভি ইজ ইকাল টু এনআরটি। আমি কোনটা কি বলে দিচ্ছি, পি প্রেশার, ভলিউম ভি, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর ইজ এ কনস্ট্যান্ট, এন হচ্ছে নাম্বার অফ মোলস, আর টি হচ্ছে টেম্পারেচার। ব্যাস এইটুকু জাস্ট জেনে রাখো যে এরকম একটা ইকুয়েশন হয়, পরবর্তীকালে ইকুয়েশনটা আমরা প্রুভও করবো, ঠিক আছে? কারণ আমরা পড়ছি আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আচ্ছা, সো উইল কাম টু আওয়ার ফার্স্ট ল, দ্যাট ইজ বয়েলস ল। সো বয়েলস লতে কী হয় দেখো, বয়েলস যেটা বলে গেছিলো সেটা হচ্ছে হলো ভলিউম অফ এনি গ্যাস, ঠিক আছে? ভলিউম অফ এনি গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার, ঠিক আছে? ইফ দ্য নাম্বার অফ মোলস অ্যান্ড টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। এই নাম্বার অফ মোলসের কথাটা কিন্তু লেখা নেই, ঠিক আছে? এটা আমি এক্স্যাক্টলি আমি এখান থেকে লিখে দিলাম, আর কিচ্ছু না। দেখো আমরা এটা জানি, বয়েলস ল মানে হচ্ছিল ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/p। তাহলে যদি এটা হয় তাহলে বাকি সব কিছু কনস্ট্যান্ট হবে, তাহলে টেম্পারেচার তো ডেফিনেটলি কনস্ট্যান্ট, তোমরা জানো বয়েলস লতে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, সাথে এনটাও কনস্ট্যান্ট, মোলসটাও চেঞ্জ হবে না। যদি এটা কনস্ট্যান্ট না হয় তাহলে কিন্তু বয়েলস ল ভ্যালিড নয়, ঠিক আছে? দুটোই কনস্ট্যান্ট, পি আর ভিতে চেঞ্জ হচ্ছে, তাহলে এন আর টি কিন্তু চেঞ্জ হবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? নাহলে কিন্তু চেঞ্জ হয়ে যেত আরও অনেক কিছু, আর তো এমনিই কনস্ট্যান্ট, ঠিক আছে? তো বয়েলস ল সব থেকে বড় ইম্পর্ট্যান্ট অ্যাজাম্পশন হচ্ছে হলো নাম্বার অফ মোলস আর টেম্পারেচার। এই দুটো কনস্ট্যান্ট হবে, সব থেকে বড় ইম্পর্ট্যান্ট এটা অ্যাজাম্পশন যেটা আমাদের নিতে হবে যদি আমরা বয়েলস লটাকে করি। অ্যাজাম্পশন অথবা এরকম একটা কেস যেখানে মোলস এবং টেম্পারেচার কনস্ট্যান্ট হবে। তো এটা কি হতে পারে মোলস এবং টেম্পারেচার কনস্ট্যান্ট? বয়েলস ল ভেবে দেখো, একটা বেলুন ফোলাচ্ছ ফু দিয়ে, তো টেম্পারেচার তো খুব একটা চেঞ্জ হয় না হাওয়ার, ঠিক আছে? আর মোলস কি চেঞ্জ হয়? ভেবে দেখো, আমি বেলুন ফোলানে কিন্তু মোলস চেঞ্জ হয়। কী করে চেঞ্জ হয়? কারণ আমি হাওয়া ঢুকিয়ে দিচ্ছি ভেতরে, তাহলে হাওয়া ভেতরে ঢুকছে না, মাছ ঢুকছে না, মাছ ঢোকা মানে মোল বেড়ে যাওয়া, অর্থাৎ বেলুন ফোলানোটা কিন্তু বয়েলস ল না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কোনটাকে নিতে পারবো বয়েলস ল? ভাবো কোনটাকে বয়েলস ল নিতে পারবো? দেখো, একটা বেলুন ফোলা অবস্থায় আছে, পিস্টন তো তোমার ইয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কি বলছো বলো দেখি শুনি। মানে বয়েলস লতে গ্যাস বেলুন ফোলাচ্ছি, পিস্টনও রয়েছে, পিস্টনটাতে আমি একদিকে চাপছি একদিকে ফেলছি, তাতে দেখো পিস্টন দিয়ে বলছি, এখন পিস্টন দিয়ে বোঝাই, ঠিক আছে? অসুবিধা নেই কোনো। চলো, ধরো তুমি এরকম একটা কেস নিয়েছো, এই হলো একটা পিস্টন, এখানে গ্যাস আছে, সো এখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভলিউম আছে, সে 5 মিলিলিটার, উপরে একটা প্রেশার দেওয়া আছে সে 2 অ্যাটমসফিয়ার, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকছে। পিস্টনটা যদি একটুখানি তুমি 2 অ্যাটমসফিয়ার থেকে এটাকে চেঞ্জ করে 1 অ্যাটমসফিয়ার করে দাও, তাহলে পিস্টনটা উঠে যাবে, তাহলে ভলিউম বেড়ে যাচ্ছে। তাহলে কি হলো? প্রেশার কমালে 1 অ্যাটমসফিয়ার করে, পিস্টনের উপরের যা প্রেশার, গ্যাসের তো তাই প্রেশার কমালে, প্রেশার যেই কমালে ভলিউম কী হলো? বেড়ে গেল, সিম্পল। তো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ বয়েলস ল, ঠিক আছে? উপর দিয়ে প্রেশার কমাচ্ছ, ভলিউম কমে ভলিউম বেড়ে যাচ্ছে, আর মোলস তো কনস্ট্যান্ট থাকছে, কারণ কি হাওয়া তো আর বেরোতে পারছে না বাইরে কোথাও দিয়ে, ওর ভেতরেই থাকছে, মোলস কনস্ট্যান্ট, টেম্পারেচার তো মোরাললেস অ্যাটমসফিয়ার মেনটেন করেই রাখছে, কোনো অসুবিধা নেই, কনস্ট্যান্ট, ঠিক আছে? সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ বয়েলস ল। না এটার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে যদি আসি, তাহলে ভি উইল বি ইকুয়াল টু কী হবে? কে বাই পি। কেটা কি?
কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি PV is equal to constant, so we can write P1 V1 is equal to P2 V2, ঠিক। হ্যাঁ, দিস ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ বয়েলস ল। আমরা অনেক সময় লিখি বয়েলস ল, অ্যাজ পার বয়েলস ল P1 V1 is equal to P2 V2, দিস ইজ রং। অ্যাজ পার বয়েলস ল V ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/P, ঠিক আছে। এই দিস ইজ করোলারি, এটা আমার আনা হয়েছে ম্যাথামেটিক্যালি আমাদের কিছু কাজে লাগানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই ইকুয়েশনটা থেকে আমরা বয়েলস লর কার্ভ আঁকতে পারি কীরকম, P ভার্সেস V। যদি আমি বলি P ভার্সেস V কীরকম কার্ভ হবে, PV ইজ ইকাল টু কনস্ট্যান্ট থেকে, কিংবা V ইজ ইকাল টু K/P থেকে কীরকম গ্রাফ হবে। এরকম হবে, এরকম হবে, কী করে হবে? এটা কি স্ট্রেট লাইনের ইকুয়েশন? ওরকম হবে। আচ্ছা, ওরকম কেন হবে? ফার্স্ট অফ অল এটা কি স্ট্রেট লাইনের ইকুয়েশন? হ্যাঁ, না, তাহলে স্ট্রেট লাইন হবে না। যখন স্ট্রেট লাইন হবে না আর আমি যেটা সম্বন্ধে কিচ্ছু জানি না, সেটা আমি কি করে ইকুয়েশন বার করব? কি করে বার করবো বলো? আরে স্ট্রেট লাইনই নেই, আবার স্লোপ কোথা থেকে এলো? হ্যাঁ, দেখো আমি এখানে একটা ইয়ে বানাবো, প্রেশার আর ভলিউমের একটা চার্ট। সো আমি প্রথমে ধরে নেব প্রেশার ইজ সে 0.1, তাহলে ভলিউম কত আসবে বলো? ভলিউম কত আসবে? প্রেশার যদি 0.1 নিই, বলো ভলিউম কত আসছে? কি হলো ক্যালকুলেট করে বলো। 10K আসবে, 10 আসবে না। যদি প্রেশার 0.2 নিই, maths is something that you need to do. 5K যদি 0.5 নিই, 2K, ঠিক আছে। ধরো এখানে আমি এভাবে মার্ক করে নিলাম 2K, 4K, 6K, 8K, 10K। ফার্স্ট পয়েন্ট আমি প্লট করছি 0.1 আর 10, মানে বেসিক্যালি 10 আর 0.1, তো 10K আর 0.1 মানে এই জায়গাটাতে, ঠিক আছে। তারপরে 5K আর 0.2, 5 মানে এখানে, 0.2 মানে এখানটায়। তারপরে 2K আর 0.5, এরকম। সো কার্ভ উইল বি লাইক দিস। আমি যদি মুখস্থও না করি, আমার যদি নাও জানা থাকে, তাহলে আমি একটা সিম্পল ম্যাথামেটিক্যাল টুল, যেগুলো ক্লাস 8-এ শেখানো হয় মেবি, সেই টুলটাকে ইউজ করে আমি ইজিলি গ্রাফ প্লট করতে পারি যে কোনো কোয়ান্টিটিসের মধ্যে, ঠিক আছে। অ্যান্ড দিস শেপ ইজ কল্ড হাইপারবোলিক শেপ, বিকজ দিস শেপ রিজেম্বলস হাইপারবোলা, হাইপারবোলিক কার্ভ। এটা যাদের হয়ে গেছে তারা এটা করো V ভার্সেস P। এটা ছিল P ভার্সেস V, এবার তোমরা করো V ভার্সেস P।
তাহলে এটাও কি এলো, হাইপারবোলিক কার্ভ এলো, ঠিক আছে। P ভার্সেস 1/v, এবার কি হবে, এবার কি করে করবে? নাও দিস ইজ নট P ভার্সেস V, রাইট? সো ফার্স্টে আমাকে ইকুয়েশনটাকে তো ওইভাবে তৈরি করে নিতে হবে যে ইকুয়েশনটাতে আমি ইউজ করবো। সো আগেরটা কি ছিল, V ভার্সেস P, তো ওইটা কার্ভটা ইউজ করেছিলাম। এবার দেখো P কোন অ্যাক্সিসে আছে, Y অ্যাক্সিসে। Y অ্যাক্সিসে যেটা রয়েছে সেটাকে আমরা সবসময় বাদিকে নিয়ে আসবো। সো আমি ইকুয়েশনটাকে লিখে নেবো P ইজ ইকাল টু K/V। এটা কি স্ট্রেট লাইন ইকুয়েশন? না, অ্যাবসলিউটলি এটা স্ট্রেট লাইন ইকুয়েশন। ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট কোঅর্ডিনেট জিওমেট্রি। P ইজ ইকাল টু K ইন্টু 1/v প্লাস 0। এখানে P Y অ্যাক্সিস ম্যাচ করছে, 1/v X অ্যাক্সিস ম্যাচ করছে। ইট ইজ এক্স্যাক্টলি ম্যাচিং উইথ Y ইজ ইকাল টু mx প্লাস c। ইটস অ্যান ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, তাই তো নাকি না? এইভাবে পড়াশোনাটা করবে, তাহলে পড়াশোনাতে মজা আছে, জানা নেই। কম্পেয়ার করো সাবজেক্টে সাবজেক্টে, আদারওয়াইজ তুমি কোনোদিনই করতে পারবে না। সো y ইজ ইকাল টু mx প্লাস c। তো এখানে এখানে দিস স্ট্রেট লাইন ইকুয়েশন, সিম্পল স্ট্রেট লাইন। এখানে স্লোপ কত, k। স্লোপ কি দেখতে পাচ্ছ, k, তাই তো? আচ্ছা, আর y এর জায়গায় p আছে, সো p ইজ ম্যাচিং। x এর জায়গায় 1/v ম্যাচ করছে, সব কিছু ম্যাচ করছে। c0 মানে c মানে y ইন্টারসেপ্ট 0। তার মানে আমি এই কার্ভটা আমার কোথা থেকে শুরু হবে, অরিজিন থেকে। y ইন্টারসেপ্ট 0 মানে y এর ভ্যালু 0 থেকে ডেফিনেটলি পাস করতে হবে, এটাই তো y এর ভ্যালু 0। তাহলে এই পয়েন্ট থেকে ডেফিনেটলি পাস করবে, ঠিক আছে? যখন x 0 তখন yও 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ কি y ইন্টারসেপ্ট 0 মানে কিন্তু এটাও হতে পারে y 0, কিন্তু y ইন্টারসেপ্ট কথাটার মানে কি, y অ্যাক্সিসকে কোথায় কাট করছে, y অ্যাক্সিসকে 0-তে কাট করছে, কথাটার মানে হলো তাই, ঠিক আছে? সো y ইজ ইকাল টু mx প্লাস c, কার্ভ ম্যাচ করে এটা চলে আসছে, ঠিক আছে? নো ইস্যুস। এটা একটা স্লোপ আছে, স্লোপটা কি, দিস ইজ থিটা, তাই তো? স্লোপ কি হয়, m ইজ ইকাল টু tan থিটা। তো অ্যাজ পার দিস ইকুয়েশন স্লোপ ইজ ইকাল টু k, রাইট? হ্যাঁ, বাট আমি যদি আইডিয়াল গ্যাস ইকুয়েশনের ফান্ডামেন্টালটা এখানে ইউজ করি, স্লোপ ইজ হোয়াট, লেট আস সি দিস। এই ইকুয়েশনটা দেখো আর এই ইকুয়েশনটা, আমি ছাড়া এই ভিটাকে বাদিকে রেখে বাকি সব কিছু ডান দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ভিটাকে বাদিকে রেখে বাকি সব কিছু ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি পড়ে থাকে, v ইজ ইকাল টু nr t বাই p, ঠিক তো? এটার মধ্যে তুমি যদি দেখো তাহলে তোমার টিটা তোমার কনস্ট্যান্ট, তাই তো? আচ্ছা, এই ইকুয়েশনটাকে আমার তো এখানে পি দরকার না বাদিকে, তাহলে আমি পি করে নিলাম এখানে। দেখো পি ইজ ইকাল টু nrt বাই ভি। তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি না, nrt 1/v লেখা যায়, হ্যাঁ? p ইজ ইকাল টু nrt 1/v। নাও কম্পেয়ার উইথ দিস ওয়ান, p ইজ ইকাল টু k/v। তার মানে কেটা কি, nrt। তার মানে এই স্লোপটা কি, nrt। অনেক সময়তেই আমি হলে এরকম কোশ্চেন করব, বয়েস লর এই কার্ভটা দিয়ে আমি তোমাকে টেম্পারেচার বার করতে দিয়ে দেবো, আমি স্লোপটা বলে দেবো, ব্যাস। 99% স্টুডেন্ট এটা করতে পারবে না, বিকজ দে আর নট আন্ডারস্ট্যান্ডিং দ্য ইমপ্লিকেশন অফ কোঅর্ডিনেট জিওমেট্রি উইথ দিস ইকুয়েশন। Now this is not chemistry, this is mathematics. I know people hate that subject. আমাদের নেক্সট ইকুয়েশন, এটা সোজা যদিও, পিভি ভার্সেস পি। চলো পিভি ভার্সেস পি বার করতে পারবে, কি করে করবো পিভি ভার্সেস পি, বলো? যেটা ওয়াই অ্যাক্সিসে আছে সেটা কি করতে হবে, বাদিকে নিয়ে আসতে হবে। তাহলে চলো ইকুয়েশনটাতে ওয়াই কি আছে, এইটা আনাই আছে, দেখো
পিভি ইজ ইকাল টু কে। উপরে ইকুয়েশনটা দেখো, পিভি ইজ ইকাল টু কি, তাহলে ডেফিনেটলি পিভি ইজ ইকাল টু এনআরটি। আচ্ছা, এখানে কোনো প্রেশার আছে? কোনো প্রেশার আছে? হ্যাঁ, তাহলে পিভি কি প্রেশারের উপর ডিপেন্ড করে? পিভি প্রেশারের উপর ডিপেন্ড করে না, তার মানে পিভি উইল গো স্ট্রেট লাইন লাইক দিস। আর পিভি ইজ ইকাল টু কি বলেছে? পিভি ইজ ইকাল টু কি? তাহলে এই ওয়াই এর এই এতটা জায়গার ভ্যালু কি? এনআরটি। সিম্পল এই একটা কার্ভ দিয়ে দেবো, এখানে ভ্যালুটা বলে দেবো, বলবো টেম্পারেচার বার করো, ব্যাস শেষ, নাম্বার অফ মোলস বলে দেবো, ব্যাস। তুমি কি করতে হবে? তোমাকে এই ফান্ডামেন্টাল ইউজ করতে হবে যে আরে পিভি ইজ ইকাল টু এনআরটি, তো এনআরটি এই পার্টটা তাহলে এনআরটি, এই পার্টটা তাহলে এনআরটি। সেখান থেকে আমি মোলসটা দিয়ে দিয়েছি, আর এর ভ্যালু জানি, টেম্পারেচার বার করতে হবে। বুঝতে পারছো তো? হ্যাঁ, তো একটু কোঅর্ডিনেট জিওমেট্রি জানতে হবে, নাহলে কিন্তু করতে পারবে না, ঠিক আছে? এই যদিও ক্লাস 10-এর কোঅর্ডিনেট জিওমেট্রিগুলো, দিস ইজ নট ইভেন ক্লাস 11। এদিকটা মুছে দিলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন, লং। আগে এই কোয়েশনগুলোর উপরে একটা কোশ্চেন হয়, সেটা করে নিচ্ছি। আমি একটা গ্যাসের 3টে কার্ভ আঁকলাম, একটা টেম্পারেচার T1, একটা টেম্পারেচার T2, আর একটা টেম্পারেচার T3। আমাদের কোশ্চেন হলো যে এর মধ্যে, এগুলো বয়েলস ল কার্ভ বোঝাই যাচ্ছে, তো কোন টেম্পারেচারটা সব থেকে বেশি সেটা আমাকে বার করতে দিতে পারে। 3টে আলাদা আলাদা কার্ভ, টেম্পারেচার আলাদা বলে আলাদা কার্ভ। এই প্রতিটা কার্ভ যদি দেখো, প্রতিটা কার্ভের টেম্পারেচার কনস্ট্যান্ট, রাইট? এই কার্ভগুলোকে তাই জন্য বলা হয় আইসোথার্মস। কেন? এই কার্ভগুলোর মানে হলো এক একটা কার্ভের টেম্পারেচার কনস্ট্যান্ট। এটাও আইসোথার্ম, এটাও আইসোথার্ম, এটাও আইসোথার্ম, কারণ টেম্পারেচার কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট মানে সেম টেম্পারেচার, সেম মানে আইসোথার্ম মানে টেম্পারেচার, আইসোথার্ম। বোঝা গেছে তো? বুঝতে পারছিস তো? আচ্ছা, এইবার চলো, এবার আমাদের বার করতে হবে। কী করে বার করবো? কিছু আমার আইডিয়া আছে কী করে বার করবো? আমার কাছে ইম্পর্টেন্ট হলো কী করে বার করবো। ইটস নট দ্যাট হোয়াট ইজ দ্য অ্যান্সার, হোয়াট ইজ মাই অ্যাপ্রোচ, যাতে আমার ভুল না হয়, আমি যাতে সিস্টেমেটিক্যাল অ্যাপ্রোচে এটা আরামসে বার করতে পারি। হ্যাঁ, কেন কেন? তুমি যদি এটা ধরে নিলাম T1 হবে, আমি টেক ইট, কেন না? কমন সেন্স। হ্যাঁ, কমন সেন্স কী করে বলো? হ্যাঁ, এবার দেখো এখানে তো তাহলে তুমি বলছো টেম্পারেচার বাড়লে প্রেশারও বাড়ে, ভলিউমও বাড়ে। এবার তুমি তো দুটো ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে তাহলে তোমার টেম্পারেচারের উপরে, প্রেশারও তো বাড়ে। তুমি এটাকে সিঙ্গেল ভ্যারিয়েবলে কনভার্ট করতে পারবে? মানে টেম্পারেচার বাড়লে শুধু ভলিউম কিংবা শুধু প্রেশার পারবে? তুমি ঠিক দিকেই যাচ্ছ, কোনো অসুবিধা নেই। তুমি প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে দাও, রেখে দিয়ে তুমি ওঠো। প্রেশারটা কনস্ট্যান্ট হয়ে গেল, ঠিকই বলেছো, ঠিক আছে। প্রেশারটা কনস্ট্যান্ট হয়ে গেলে প্রেশার নিয়ে আর ভাবার দরকার নেই। বুঝতে পেরেছো তো? কী নিয়ে ভাববো? শুধু ভলিউম। এবার T3-তে ভলিউম এটা, T2-তে ভলিউম এটা, আর T1-এ কত ভলিউম? এটা। টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে, প্রেশার কনস্ট্যান্ট করে দিলেও গ্যারান্টেড বাড়ে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো প্রেশার তো কনস্ট্যান্টই আছে এখানে, ঠিক না? কারণ প্রেশার যদি বাড়তে থাকে তাহলে কিন্তু ভলিউম আবার কমে। টেম্পারেচার ভলিউমকে বাড়াচ্ছে কিন্তু প্রেশার তো কমাচ্ছে, বুঝতে পেরেছিস? তাহলে ডুয়াল ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে, ডিফিকাল্ট টু প্রসেস, ঠিক আছে? তো তাই জন্য আমি কী করলাম? প্রেশারটাকে কনস্ট্যান্ট করে দিলাম। প্রেশারটাকে যেই কনস্ট্যান্ট করে দিচ্ছি, আমার এখানে T1, T2, T3-তে 3টে ভলিউম পাওয়া যাচ্ছে। সব থেকে বেশি টেম্পারেচারে সব থেকে বেশি ভলিউম পাবো, তাহলে ডেফিনেটলি T1 ইজ মোর দ্যান T2, মোর দ্যান T3। কখনো মানে গেস করবে না, এইভাবে এগোবে। প্রেশারটা কনস্ট্যান্ট করে দাও, উপরে ওঠো, এইভাবে একটা একটা করে চেক করো একটা টেম্পারেচারে কত কত ভলিউম আসছে। যদি দেখো যে এই টেম্পারেচারে হাইয়েস্ট ভলিউম আসছে, তাহলে চেক করবে যে ভলিউম হাইয়েস্ট কখন হয়, টেম্পারেচার লোয়েস্ট হলে না হাইয়েস্ট হলে। ডেফিনেটলি এই ক্ষেত্রে হাইয়েস্ট হলে, তো তাহলে এটা হবে T1 মোর দ্যান T2 মোর দ্যান T3, ঠিক আছে?
এটা করো, একই কোশ্চেন, আশা করি অসুবিধা হবে না করতে, করো। একইভাবে সৃজন, আলাদা কিছু না, জাস্ট ফলো দ্য সেম মেথড। কীকে কোন জিনিসটাকে কনস্ট্যান্ট করে নেবো? 1/v, পারফেক্ট। তো 1/v অনুযায়ী এগোই, আর ওটা যেতে পারছি না, যাই হোক ওটা একটু বাড়িয়ে দিচ্ছে। তো সব থেকে হাইয়েস্ট প্রেশার কোথায় আসছে, কোনটার জন্য? T1 জন্য সব থেকে হাইয়েস্ট প্রেশার আসছে। আর তাহলে প্রেশার কখন সব থেকে বেশি হয়? টেম্পারেচার বাড়লে না টেম্পারেচার কমালে? বাড়লে। তাহলে ডেফিনেটলি এই টেম্পারেচারটা হাইয়েস্ট। বুঝতে পেরেছো সবাই? T1 হবে PV definitely depends on pressure, শুধু K এর উপর ডিপেন্ড করে, ওই জন্য জাস্ট টেম্পারেচার বোঝাতে পারতে। হ্যাঁ ঠিকই বলেছো, কোনো অসুবিধা কিছু নেই। তুমি এমনি নর্মালিও যেতে পারো, প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে উঠে যাও, ঠিক আছে? আর প্রেশার যদি কনস্ট্যান্ট হয়ে যায়, এখানকার প্রেশারটাও কনস্ট্যান্ট, তাহলে এই প্রেশারটা নিয়ে ভাবতে হবে না, শুধু ভিটা নিয়ে ভাবো। তাহলে ভলিউম কোনটার ক্ষেত্রে সব থেকে বেশি আসছে? T1 এর ক্ষেত্রে। তো প্রেশার কনস্ট্যান্ট থাকলে ভলিউম তো বাড়ে টেম্পারেচারের সঙ্গে ডাইরেক্টলি, তাহলে T1 মোর দ্যান T2 মোর দ্যান T3। হলো? এবার আমাদের কার্ভ ড্র করতে হবে আবার আরও দুটো। একটা হলো লগ পি ভার্সেস লগ ভি। কী করে করবো আমি? কী হলো, হাসছিস কেন? কী করে করবো বলো? দেখো আমার ইকুয়েশনে কিন্তু লগ নেই, অর্থাৎ আমাকে লগ করতে হবে। তো একটা কাজ করো, আমাদের বেসিক যে ইকুয়েশন সেটা কি? আমি এখানে লিখছি PV ইজ ইকাল টু কনস্ট্যান্ট, বয়েলস-স্টার ইকুয়েশন। লগ নিয়ে নাও বোথ সাইড লগ নিয়ে লগ পিটা শুধু বাদিকে রাখবে, বাকি সব ডান দিকে নিয়ে যাবে। বোথ সাইড লগ নাও। log P is equal to हाँ करेक्ट, log P is equal to log K minus log V। বোঝা গেছে? আচ্ছা করেছো? আচ্ছা তাহলে নাও সি log V is in x axis, it's in right side, একদম ডাইরেক্টলি আছে। log P in y axis is left side. Is it an equation of straight line? কী করে বুঝবো? সবার আগে আমাকে লিখতে হবে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ওয়াইটা কি এখানে? ওয়াই অ্যাক্সিসে যেটা লেখা আছে ওটা ওয়াই। কি? লগ পি ইজ দ্য ওয়াই। হোয়াট ইজ এক্স? লগ ভি। তাহলে স্লোপটা কি? লগ ভি এর আগে যেটা লেখা আছে, কি লেখা আছে লগ ভি এর আগে? হ্যাঁ লগ কে, কোথায় লেখা আছে? মাইনাস, অনলি -1, মানে -1 হচ্ছে হলো স্লোপ। অ্যান্ড হোয়াট ইজ সি? লগ কে। It is a straight line but intercept is log k, correct? Intercept log k, c is log k, তাহলে intercept log k, তাহলে এরকম জায়গা থেকে যাবে। So this part is log k, আর আমাদের k টা কি? না না, k টা কি exactly actually কি? হ্যাঁ nRT, perfect. So this is log nRT. হয়ে গেল? আমি কি ঠিক লিখেছি? আমার মনে হচ্ছে আমি একটা ভুল করেছি এখানে। কি ভুল করেছি বলো? হ্যাঁ এমটা মাইনাস আছে, তাহলে
কারেক্ট, কার্ভটা এরকম হবে না, কার্ভটা এরকম হবে। স্লোপ তো নেগেটিভ, স্লোপ তো নেগেটিভ, তাহলে কার্ভটা এরকম হবে না, তাই তো? কার্ভটা হবে এরকম। বুঝতে পারলে? কার্ভটা এরকম হবে। ক্লিয়ার সবার কাছে? স্লোপ নেগেটিভ হলে উল্টো কার্ভ হয় সবসময়তে, কারণ কি কমে, তাই জন্য। log 1/v, এই ইকুয়েশনটাকে ঠিক করে দেখো। লগ পি দেখো অলরেডি বাদিকে আছে log p does not depend on log 1/v. না, ইট ডিপেন্ডস, ইট ডেফিনেটলি ডিপেন্ডস। দেখো এই ইকুয়েশনটাকে আমি লিখবো লগ পি ইজ ইকাল টু আচ্ছা k/v লগ কে, মাইনাসটা যখন এ পাশে চলে আসবে লগ ভি টু দি পাওয়ার -1 হয়ে যাবে না? তাহলে লগ 1/v হয়ে গেল, প্লাস হয়ে গেল এখানে। ঠিক আছে, তাহলে এবার কিন্তু প্লাস আছে, অর্থাৎ স্লোপ কত? 1। তার মানে এবার কিন্তু এইরকম যাবে। আর এটা কি হবে? এটা সেম হবে, এটা কি হবে? লগ কে। লগ কে মানে কি? লগ nRT। অ্যান্ড হোয়াট ইজ দ্য, আমি যদি বলি এটার অ্যাঙ্গেল কত, বলো এটার অ্যাঙ্গেল কত? স্লোপ জানো তো, স্লোপ 1, তাহলে অ্যাঙ্গেল কত? হ্যাঁ হ্যাঁ, স্লোপ 45 ডিগ্রি, কারেক্ট। tan 1 তো সব অঙ্কটা পুরো গেছে। ঠিক আছে, tan 45 মানে 1 না, তো স্লোপ ইজ ইকাল টু 1। ঠিক আছে, তো এই গেল আমাদের বয়েলস ল। ঠিক আছে।